পাখি আর না করতে পারল না। তবে তার মনটা ভীষণ খারাপ। ও চাইছিল না নাওয়াফের সঙ্গে তার দেখা হোক। এমনিতেই ওই দিনের পর থেকে ওই লোকটার মুখও দেখতে মন চাচ্ছে না। তবুও কিছু করার নেই, তার আব্বার কথা শুনতে হবে। কত ভালোবাসে তার আব্বা তাকে। ওনার বড় ইচ্ছে সে ব্যারিস্টার হবে, অথচ তার জাহাল ব্যারিস্টার কেন? ইন্টার পর্যন্তই টেনে টুনে যাওয়া কষ্টসাধ্য। ক্লাসে তখন আবুল স্যার ছিল। মানিক মৃত্তাকে দেখে সালাম দিলেন। পাখি গিয়ে বেঞ্চে বসলো। পাশে ইচ্ছে বসেছে। আজ ইংলিশ ক্লাস আবুল স্যার নিচ্ছে দেখে পাখি বড্ড অবাক হলো। ইংলিশ ক্লাস তো নাও ভাই নেয়, আজ আবুল স্যার নিচ্ছে কেন? নওয়াব ভাই এখন থেকে বাংলা দ্বিতীয় পত্র নেবেন। ও আজ বৃহস্পতিবার, মুস্কাল সপ্তাহে 2 দিন ছুটি পায়, শুক্র শনি। বরিশাল থেকে প্রতি বৃহস্পতিবার সে বিকেল বিকেল চলে আসে বাসায়। আজ ক্লাস না করে সকাল সকাল চলে আসলো। গতকাল রাতে নাওয়াফকে দাওয়াত করেছিল সে নিজ হাতে মুরগির মাংস রান্না করে খাওয়াবে বলে। বেশ মজার মজার রান্না করতে পারে সে। মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট, যেমন সুন্দর তেমনি তার অঙ্গভঙ্গি। ডাক্তারি পড়ছে, বেশ মেধাবী, চাল চলনও উঁচু ধরনের। পাখিকে অনেক পছন্দ করে। ইচ্ছে আর ওর ভেতরে সে কখনো তফাৎ করেনি, কখনো মনে করেনি পাখি তার আপন বোন না খালাতো বোন। আর পাখির কাছে মুস্কান মানেই আস্ত একটা আদরের বস্তু। মুস্কানকে তার অনেক ভালো লাগে, পুরা নোভা ম্যাডামের মতন। দুজনে আপন চাচাতো বোন, আবার দুজনেই উচ্চশিক্ষায় শিক্ষিত। ব্যবহার আচরণ সবই সুন্দর। আজ পাখিরও দাওয়াত ছিল। স্কুল থেকে সোজা সে ইচ্ছের সঙ্গে চলে এসেছে। গোসল করে মুস্কানের জর্জেট লাল কালো রঙের সংমিশ্রণে একটি 3 পিস পরে নিল। ইচ্ছের মাপ ওর গায়ের লাগে না, ইচ্ছে ওর চেয়ে যথেষ্ট শুকনো। আবার অপর দিক দিয়ে মুস্কান লম্বা, একটু মোটাও, তবুও পাখির শরীরে আসে, তবে একটু ঢোলাঢালা লম্বা হয় আর কি। পাখি জানতো না আজ নওয়াব ভাই ওইখানে আসবে। খাবার টেবিলে দেখলো লোকটাকে, ওর পাশে চেয়ার পেতে বসলো। ওর দিকে ফিরে তাকালো না পর্যন্ত, যেন ওকে চেনেই না। এসব আজব প্রাণী এখনও বাংলাদেশে আছে, ওনাকে না দেখলে পাখি বুঝতোই না। চেয়ারে বসার সময় লোকটার শীতল পায়ের স্পর্শ ওর পায়ে পড়েছে। সেই মুহূর্তে ওর পুরো শরীরে যেন বিদ্যুতের মতন ঝটকা বয়ে গেল। বর্তমানে এত অদ্ভুত অদ্ভুত অনুভূতি ওর ভেতরে দেখা দিচ্ছে, যা আগে কখনো এদের সাথে ওর পরিচিত ছিল না। মুস্কান হেসে পাখির পাশে বসলো। প্লেট টেনে ইলিশ মাছের বড় এক পিস সাজিয়ে দিল। তোর ইলিশ মাছ পছন্দ বলে আমি নিখিল ভাইয়াকে দিয়ে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনেছি। মন ভরে খাবি কিন্তু, খবরদার নষ্ট করবি না। আর বাড়ি ফেরার সময় মুক্তির জন্য খাবার নিয়ে যাস। আর হ্যাঁ, স্বাধীন আসলো না কেন? ওর কি লজ্জা করে আসতে? পাখি মাথা নাড়ল। না, ও সন্ধ্যায় আসবে বললো। মুরগির মাংসের বাটি মুস্কান নাওয়াফের পাশে রাখলো। নওয়াব ভাই, গরুর মাংস কেবলমাত্র আমি আপনার জন্য আনিয়েছি, আপনি পেট ভরে খাবেন কিন্তু। নিখিল খোঁচা মেরে বলল, পাখির জন্য ইলিশ মাছ রান্না করেছিস, নওয়াফের জন্য গরুর মাংস রান্না করেছিস, তাহলে আমি আর ইচ্ছে কে? এই বাড়ির ভাড়াটিয়া? ওরা মেহমান ভাইয়া। নাফ মুরগির মাংসের এক পিস মুখে নিয়ে বলল, বরাবরের মতন চমৎকার রেঁধেছিস। খুশিতে মুস্কানের মন আবেগপ্রবণ হয়ে উঠল। এই লোকটাকে খাওয়াতে পারলে তার মনটা শান্ত হয়, আত্মা তৃপ্তি পায়। সে ছোট্টবেলা থেকে তার সঙ্গে পরিচয়, সম্পর্কে আপন চাচাতো ভাই। চোখের সামনে দেখতে দেখতে একসময় ভালোবাসার মানুষ হয়ে ওঠেন। দীর্ঘ 7টা বছর লোকটাকে ভালোবেসে আসছে। কত ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে আসলো, সবাইকে ইগনোর করলো কেবলমাত্র তার জন্য। এবার ডাক্তারি পড়া শেষ হলে সে বলবে তার মনের কথা ওনাকে। এত সুন্দর সে, শিক্ষিতও বটে, রান্নাও ভালো জানে। আর কি চাই? একজন গুণবতী বউ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই তার ভেতরে আছে। নিশ্চয়ই না ভয় না বলবে না তাকে। এরপরে লোকটার সঙ্গে তার বিয়ে হবে ভাবতেই লজ্জা লাগছে। নাভ হাড্ডি চুষতে চুষতে শুধালো, তুই বসছিস না কেন? নাভের অতটুকু কি আর কিশোরীর মন জুড়ে বসন্তের প্রজাপতি উড়ায়, উল্লাসিত পুষ্পের পাপড়ি চড়ায়। কত ভাবে তার জন্য। ইস, এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভেতরে অনুভূতি চেপে গিয়ে লাজুক হেসে বলল, বসবে এখনই, মাংসটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করেই বসে পড়বো। নাভ তার সাথে করলো না, খাওয়ায় যথেষ্ট মনোযোগী হলো। ইচ্ছেরও নিখিলের খাওয়া শেষ, ওরা হাত ধুতে গেল। পাখি একটি হাড্ডি কামড়াকামড়ি যুদ্ধে নেমেছিল। শেষে যুদ্ধে পরাজিত হয়ে বেচারি শখের হাড্ডি প্লেটে রেখেই চলল হাত ধুতে। ও যেতেই নাভ ছো মেরে হাড্ডিটা হাতে তুলে নিল। নিখুঁত চোখে খুঁজে খুঁজে পাখি যেখানে যেখানে কামড় বসেছিল সেখানে সেখানে ও তৃপ্তি নিয়ে চুষে চুষে কামড়িয়ে খাচ্ছে। এই দৃশ্যটি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কান দেখল। ওর হাত পা কাঁপছে,
শরীর অসাড় হয়ে আসলো। অবরুদ্ধ গলা যেন কেউ শক্ত হাতে চেপে ধরলো। কোনো রকম শব্দ উচ্চারণ করতে পারছে না। মুখটা তৎক্ষণাৎ অজানা ভয়ে আতঙ্কে মুচড়ে উঠল। হঠাৎ হাত থেকে কাচের বাটি নিচে শব্দ করে পড়ে গেল। নাও শব্দের উৎস পেয়ে পিছু ফিরে দেখেলো কাচের বাটি ভেঙে মুস্কানের পায়ের ওপর পড়েছে। পা কেটে রক্ত বের হচ্ছে, অথচ মেয়েটা নিরুত্তর, নির্বাক। টু শব্দটাও করলো না। কেউ যেন ওর মুখের ভাষা কেড়ে নিয়েছে। এমন কেয়ারলেস কবে থেকে হলো মেয়েটা? সরু চোখে একবার ওর মতিগতি দেখে হাতটি রেখে দ্রুত ওর নিকটে গেল। তার আগে মেয়েটা দাঁড়ান্ত অবস্থা থেকে দপ করে মেঝেতে বসে পড়ল। না পুরোই হতভম্ব হয়ে রইল। চট করে এটো হাত নিয়ে ওকে দ্রুত পাজাগুলা করে বিছানায় নিয়ে শুয়ে দিল। শখের পুরুষের এইটুকু স্পর্শ ওর নিকট স্বর্গের মতন লাগলো। দু চোখ বেয়ে তার নোনা জল গড়ালো। ততক্ষণে ইচ্ছে নিখিল এসে হাজির। ওদের পেছন পেছন পাখিও এলো। আল্লাহ, এত রক্ত! মুস্কান আপু, তোমার পা কাটলো কেমনে? মুস্কান মুখ ফিরিয়ে নিল। আচমকা ওর মনে পাখির জন্য বিরক্তি প্রকাশ পেল। অথচ এই মেয়েটাকে একসময় সে এত আদর করত, নিজ হাতে খাইয়ে দিত, মাঝে মধ্যে সাজিয়েও দিত। কিন্তু আজ তার প্রচণ্ড অসহ্য লাগছে, সহ্য হচ্ছে না। অথচ মেয়েটা তো নির্দোষ, তবু মনটাকে বোঝাতে ব্যর্থ হচ্ছে। তার প্রিয় ব্যক্তিকে সে কেড়ে নিল। নিখিল ধমকালো, সাবধানে কাজ করবি না, এত তাড়াহুড়োর কি আছে? না ওকে সরিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে মুস্কানের পায়ের কাছে বসলো। স্যাবলা নতুরা দিয়ে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। ইচ্ছেকে বলল, যা ভাত নিয়ে আয়। ইচ্ছে ভাত এনে নাফের হাতে দিল। সকলকে বলল, তোরা গিয়ে রেস্ট কর, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছে আর নিখিল চলে গেল। রয়ে গেল পাখি। সে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। নফ ওকে ছোটোখাটো ধমক মারল। তোকে কি নতুন করে বলতে হবে? পাখি দ্রুত রুম থেকে বের হচ্ছিল। অসাবধানতায় অমনি দরজার কপালের সঙ্গে বিশাল আকারে নাকে একটি বাড়ি খেয়ে মুহূর্তের মধ্যেখানে গগনচুম্বী আত্মনাদ করে উঠল। আহ! নাভ ধমকে উঠল। অটিস্টিক একটা। নাভকে ছুটে আসতে দেখে পাখি দ্রুত ছুটে পালালো। নাভ হতবিহলতায় বিমূর্ত। ও কেবল মেয়েটা ব্যথা পেল না কি দেখতে গেল, আর বোকাটা ভেবেছে ওকে ধরে মারবে। হায়রে পাখি, এখনো বুঝলি না আমায়? আর কবে বুঝবি? আমায় বুঝতে হলে যে তোকে এক যুগ পার হতে হবে। না ভাত মেখে পুরা ভাত মুস্কানকে খাইয়ে দিল। মুখ মুছিয়ে বলল, এখন রেস্ট নে। নওয়াব ভাই, নাভ চলে যাচ্ছিল। ওর ডাক শুনে বলল, দাঁড়া, প্লেট রেখে আসছি। ঠিক 1 মিনিট পর উনি ফিরে আসলেন, বসলেন ওর পায়ের কাছে। বল। আমায় কুরবানি কেন করলেন? শখ করে কুরবানি হতে গেলি কেন? আপনি এত নিষ্ঠুর, চোখের ভাষাও বুঝলেন না? আমি তো ভাষা বিশেষজ্ঞ নই। একটু দয়া করুন, দীর্ঘ বছরের প্রাপ্তি পূর্ণতা দিন। মুস্কানের মুখোমুখি হয়ে নাভ বসলো। তুই আমার ছোট বোন, তাই কিছু উপদেশ দিচ্ছি। ডাক্তারি পড়ছিস পর, এরপরে একটা রাজপুত্র দেখে বিয়ে দিয়ে দিব, বেশ সুখী হবি। মুস্কান মুখ ফিরিয়ে নিল। বেঈমান! নওয়াফের ধারালো অক্ষু যুগলে যেন অগ্নিঝরা বৃষ্টি ঝরে। মুস্কানের বুকটা সহসা কেঁপে ওঠে। সে হু হু করে কেঁদে দেয়। আজ আপনাকে বড্ড অপরিচিত লাগছে। ঘুমা। সব ঘুম তো চুষে নিয়েছে। আর একটা অহেতুক কথা বলে থাপড়াবো তোকে। পাখি আপনার জীবনে না আসলে ঠিকই ভালোবাসতেন আমায়। আকস্মিক নাফ আক্রমণ করে বসলো ওকে। নরম গলদেশে শক্ত হাতের থাবায় চেপে ধরল। ওর নামও তোর মুখে উচ্চারণ করা পাপ। সেখানে ওর ক্ষতি করার কথা চিন্তা করলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মুস্কান হাসতে হাসতে কেঁদে ফেলল। আপনি ভারী অদ্ভুত। মরা মানুষকে মরার ভয় দেখাচ্ছেন? আমি তো মরেই গেছি। আপনি যখন পাখির ফেলে রাখা হাড্ডিটা চুষে খাচ্ছিলেন, তখনই আমি মরে গেছি। নাফ ওর গলা ছেড়ে উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো। ফের ফিরে এসে মুস্কানের পাশে বসে মাথায় স্নেহ ভরা হাতটা রাখলেন। সুতনু ঠোঁটে বলেন, আই এম সরি মুস্কান, তোকে আঘাত করতে চাইনি, বিশ্বাস কর। তুই তো আমার বোন ছিলি, মায়ের পেটের না হোস, একই তো বংশ। তুই যেসব নিয়ে আমায় ভাবিস, এসব নিয়ে আমি কখনো কল্পনাও করিনি। এখানে পাখির কোনো দোষ নেই, ওই মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। ও তো জানেই না আমি ওকে পাগলের মতন ভালোবাসি। এছাড়া ও আমাকে দেখতেই পারে না, একদম পছন্দই করে না। সেই মেয়েটাকে দোষারোপ করে খারাপ আচরণ করিস না। ছোট মানুষ তো, মস্তিষ্ক গভীরভাবে প্রভাব ফেলবে। ভুলে যা সেসব। আসি। নাফের পথচিহ্নের দিকে তাকিয়ে মুখ থেকে মুস্কান রুম কাঁপিয়ে হু হু করে কেঁদে উঠল। আপনি কেন আমার হলেন না নওয়াব ভাই?
দীর্ঘ 7 বছরের প্রণয় আমি কি করে ভুলবো? আজ কোচিংয়ে পাখি তাড়াতাড়ি এসেছে। ইচ্ছে আর ও গল্প করছিল। তখন হঠাৎ তালুকদার বাড়িতে ভাঙচুরের আওয়াজ পেল। মনে হলো কেউ ভারী জিনিসপত্র ভাঙছে। পাখি ভয়তো ও নিভু নিভু দৃষ্টিতে ওই বাড়ির দিকে তাকায়। দারোয়ান চাচার আতঙ্ক মাখা মুখটা এড়ায় না। পাখি ওনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভিতরে? এত শব্দ কিসের? দারোয়ান ভয়তুর চোখে মেন দরজার দিকে তাকিয়ে বলে, নাহব বাজির আর তার বাবার ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। তর্কাতর্কির এক পর্যায়ে উনি জিনিসপত্র ভাঙ্গাভাঙ্গি শুরু করলো। ও, নাপের হাত কেটে রক্ত ঝরছে। খাবার টেবিলে ভয়াবহ লঙ্কা ঝঙ্কা কাণ্ড। কাঁচের প্লেট, ফুলদানি, গ্লাস ভেঙে গুড়ি গুড়ি হয়ে নিচে পড়ে আছে। তার ওপর অনায়াসে দাঁড়িয়ে নাফ ওর বাবার মুখের ওপর আঙুল তুলে শাসালো। মেজবান তালুকদার, খবরদার, আপনি আমার বিষয়ে নাক গলাতে আসবেন না। আমার রুচি খারাপ না ভালো সেটা আমি বুঝবো। সংসার তো আমি করব, আপনি না। তাহলে আমার লাইফের ডিসিশন নেওয়ার আপনি কে? না রাফ, তুমি ভুলে যাচ্ছ। বোধ হয় আমি কে? আমি তোমার জন্মদাতা পিতা হই। তোমার ব্যাপারে ডিসিশন নেওয়ার রাইট আমার আছে অবশ্যই। আর তুমি বিয়াদবের মতো আমার নাম নিয়ে কথা বলছো কেন? এটা কেমন ভদ্রতা? বাবা অন্তত বলো। তুচ্ছতার সঙ্গে তাচ্ছিল্য করে উঠল নাফ। বাবা? থু, তার হওয়ার যোগ্যতা আরও 3-4 বছর আগে আপনি হারিয়েছেন। সামান্য একজন চাষার মেয়ের জন্য তুমি আমাকে অপমান করছো। ও আপনার মতন অহংকারী লোকের কাছে সামান্যতম হতে পারে, কিন্তু আপনার সন্তানের কাছে ওর মূল্যায়ন হীরার চেয়েও দামি। না রাফ। তর্জনী আঙুল উঠিয়ে নাফ হুমকি স্বরূপ বলে, চিৎকার করবেন না মেজবান তালুকদার। তুমি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আপনি ভুলে যাচ্ছেন বোধহয় কার কারণে এখনো জীবিত আছেন। এই যে আমার সামনে বসে বসে চিৎকার করে কথা বলছেন না, কেবলমাত্র ওই নাওয়াফের জন্যই। যেদিন পৃথিবী থেকে নাওয়াফের অক্সিজেন ফুরিয়ে যাবে না কিংবা অস্তিত্ব মুছে যাবে, সেদিন মেজবান তালুকদার আপনার এক টুকরো মাংস লোকে খুঁজে পাবে না জানাজা পড়ানোর জন্য। চিন্তা করুন এবার আপনি কতটা নিকৃষ্ট কুৎসিত লোক। লোকে আপনাকে কতটা ঘৃণা করে। শত শত লোকে আপনার দেহটা খুঁজে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবে বলে। আপনার পিছনে আপনারই অজান্তেই কত শত বডিগার্ড আছে, তাও আপনার অজানা। আমি আছি আপনার নিরাপত্তা সুনিশ্চিত। আমি আছি মানে আপনার নিরাপত্তা সুনিশ্চিত। আমি যেদিন থাকবো না সেদিন আপনার ধরনীর শেষ দিন হবে। আর হ্যাঁ, কথায় কথায় ওদের চাষা চাষা বলবেন না। ওদের একটা পরিচয় আছে, মনে রাখবেন। সে ভবিষ্যতে আপনার নিকট আত্মীয় হবে। অতঃপর মানুষকে মানুষ বলতে শিখুন। এতক্ষণ বাপ ছেলের ভেতরে হওয়া কথা সকলের মাথার উপর দিয়ে গেল। তবে বুঝলো কিছুটা। কোনো এক মেয়েকে নিয়ে বাপ ছেলের ভেতরে কঠিনতম ঝামেলা হচ্ছে। এটা সত্যি নাফের মতো একটি ছেলে আছে বলেই মেজবান তালুকদারের গায়ে ফুলের টোকা দিতেও লোকের কলিজা কাঁপে। চতুর্দিক দিয়ে প্রোটেকশন পাচ্ছে। ছায়া বৃক্ষের মতো নাফ তার নিরাপত্তা নিশ্চিত করে। সেখানে ওনার রাগাটা বেমানান। ওনার ওপর হামলা হওয়ার আগেই নাফ তার কলিজা কেড়ে নেয়। অথচ আজ তাকে অপমান করছে। নাফ এটা মানতে পারল না। রাগে ফোঁস করে রক্তাক্ত কাটা হাত নিয়ে বড় বড় পা ফেলে মেন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। পেছন পেছন তার আম্মি ফাতিহা নূরও ছুটছিলেন। এই ছেলে আর ছেলের বাপ কোনো দিনও তাকে মূল্যায়ন করেনি। এই বাড়ি পুরুষের শাসনে চলে, ওখানে নারীদের কথা বলাও যেন মানা। অথচ এই দুজন পুরুষকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, আর তারাই ওনাকে বারংবার কষ্ট দেয়। উনি হু হু করে কেঁদে দেন। নাফকে মেন ডোর হতে বের হতে দেখে পাখি উঁকি মারা মাথাটা দ্রুত প্রাচীরের আড়ালে লুকিয়ে নিল। নাফ খানিকটা হাতার ভেতরে 2 পা পিছু ব্যাক করে আচমকা ঘাড় ঘুরিয়ে পাখির দিকে তাকায়। অমর রক্তাক্ত সুচালো চোখ দেখে পাখির অন্তরাত্মা ধক করে কেঁপে ওঠে। ঝাঁঝালো কণ্ঠে শুধায় লোকটা, এখানে দাঁড়িয়ে কি করছিস? পাখি কোনো প্রকার উত্তর দেয় না। রক্তাক্ত হাতের দিকে ভয়াতুর চোখে তাকায় একবার। লোকটার এমন ভয়াবহ রূপ ও সচক্ষে কোনোদিনও দেখেনি, তাই ভয়ে আতঙ্কে মুখ নীল হয়ে আসে। গলদের সাথে বচনধ্বনিও ছোটে না, হঠাৎ করে ছুটে পালায়। দৌড়ানোর সঙ্গে সঙ্গে কিশোরীর কোকড়া চুলের ঝুঁটিটাও নড়ে চড়ে ওঠে। দেখতে তখন ভালোই লাগে। নাফের রাগান্বিত হওয়া মনটা নিমেষের মধ্যেই পানির মতন শীতল হয়ে এলো। সে বুঝলো যতই রেগে থাকুক, এই নারীর স্পর্শ এলে তার রাগ জলের মতন শীতল হয়ে যায়। নিদারুণ ঠোঁট চেপে কিঞ্চিত হাসেন। ঠোঁটের ভাঁজে ভাঁজে বিড়বিড় করেন তিনি, আমায় বুঝলি না রে মনচোরা পাখি, তুই বুঝলি না।
দীর্ঘ রজনীশ জুড়ে বর্ষণ রাজ ভালোই তাণ্ডবলীলা চালিয়েছে। প্রত্যুষকালে তা ক্ষান্ত হয়। এটি সোমবারের সৌন্দর্যময় স্নিগ্ধতায় ভরা সুন্দর একটি সকাল। কুহু কুহু পাখির মন্ত্রমুগ্ধকর কুজন, শিরশির করে বহমান গা কাঁপানো উত্তরীয় হাওয়া, সতেজ বৃক্ষলতার রূপে ছটায় হাহা এ কি মুড়ি লাজে হায় হায়। পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতায় মুড়িয়ে। দু একটা অটো ভ্যান নীরবতা ভেঙে হরেন দেয়। বৃষ্টিতে ভালোই রাস্তাঘাট ফকফকা চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। ফসলের মাঠগুলিও স্নিগ্ধতায় ঘেরা। ভেজা মাটির গন্ধ মরুতে মরুতে নাসারঞ্জে ঘুরে বেড়ায়। অনুমান সকাল 6:30 নাগাদ হবে। মর্নিং স্কুল করা হয়েছে। শীত স্বল্প স্বল্প লাগছে। উত্তরের হাওয়ায় আবার একটু বেশি বৃক্ষলতা নাচায়। এইচএসসি পরীক্ষার সেন্টার বরাবর উদয়পুর মুসলিম হাই স্কুল হয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম নয়। সেই সকাল থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে স্কুলে যায়। 7টায় ক্লাস, 9টায় ছুটি। 9টার পর আবার এইচএসসি পরীক্ষা যারা দেবে তারা দ্রুত ক্লাস দখল করে নেবে। 9:30টার ভেতর সব হল ভর্তি থাকবে। সকাল সকাল মুক্তি পাখিকে ডেকে দিয়েছিল। বেচারি তখন ঘুমে কাদা, তৈলাক্ত চোখ মুখ ফোলা ফোলা। কোনো রকম মুখ ধুয়ে স্কুল ব্যাগ নিয়ে ছুটল। ইচ্ছেদের বাড়ি এসে ছুটল, ইচ্ছে স্কুলে যাবে না। এই মেয়েটা হয়েছে অনেকটা ঘুম কাতুরে। পড়ে পড়ে বেলা 9টা পর্যন্ত ঘুমাবে। আলিস্যাও বটে, অনেকটা তার মতন। তবুও ইচ্ছে নিজের মন মর্জি মতো চলতে পারে, তার স্বাধীনতা আছে। আর ও যদি স্কুলে যাবে না বলতো, তাহলে নির্ঘা ঝাড়ু নিয়ে ছুটে আসতো তার মা জননী। ভাগ্য করে একখান জনক জননী পেয়েছে। উঠতে বসতে মারপিটের ভয় দেখায়, মাঝে মধ্যে খুনতে নিয়েও ছুটে আসে। কি ভয়ঙ্কর মহিলা বাপরে! অগত্যা সে বেরিয়ে পড়ে। ঠান্ডা হিমেল বাতাস শরীরের পশম পর্যন্ত নাড়িয়ে দেয়। ইটের রাস্তাটুকু পেরিয়ে পিচঢালাই রোডে উঠে পড়ে। দুপাশে সবজি ক্ষেত, মাঝ বরাবর রাস্তা। হিম প্রবাহ হাওয়া চতুর্দিকে শো শো করে বহে। উত্তরি জড়ালে মন্দ হতো না, গাটা উত্তাপ হতো। পুনরায় বাড়ির পথ ধরায় বিকল্পতাও নেই। স্লিপার পরে খরগোশের মতন হাঁটে এসে। মৃদু হাওয়ায় শরীরের শিরশিরে অনুভূতি বাড়িয়ে তোলে। ঠান্ডা বাতাস যখন শরীরের আগে, শরীরের লোম পর্যন্ত তখন কাঁটা দিয়ে দাঁড়িয়ে যায়। খানিকটা হাঁটার পর রাস্তার পাশে ছোটোখাটো একটি মাঠ পড়ে, সবুজ ঘাসে ঘেরা। সেখানে নিখিল ভাই, আবুল স্যার, নওয়াব ভাই, তার চেলা অয়ন, রমিজ, শাফিন, আরও অজানা অনেকগুলি ছেলে আছে যারা ফুটবল খেলতে ব্যস্ত। রোজই সকাল সকাল তারা ফুটবল খেলে। শীতের সকালে একটু বেশি খেলার আনাগোনা দেখা যায়। মাঝে মধ্যে স্কুল মাঠ, কলেজ মাঠও দখল করে খেলে থাকেন। এই প্রথম পাখি নওয়াব ভাইকে জার্সির সঙ্গে ছোট প্যান্ট পরে খেলতে দেখল। ফর্সা পায়ের কালো লোমকৃত গুলি টান টান হয়ে দেহের অঙ্গের সঙ্গে নেতিয়ে আছে। সিক্স প্যাক্স বডির অধিকাংশ প্রস্ফুটন, টি শার্ট ভেদিয়ে হাতের পেশিবহুল মাংসনালী ফুলে ফেপে ওঠা। অমন পুরুষালী দেহের কাঠামো ও দৃষ্টিশক্তিকে মোহমায়ায় গ্রাস করে নেয়। কিশোরী সত্তা স্থির হয়ে যায়। ওর বক্ষের অভ্যন্তরে আচমকা রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে আনে। নজর ঘুরিয়ে তৎপর থুতনি গলদেশের সঙ্গে মিলেমিশে একাকার করে রাখে। আজকাল সে বড্ড বেহায়ায় উঠেছে। এমন বেহায়াপনা কোনো কালেই ছিল না। এই লোকটার দিকে তাকিয়ে থাকে কেমন যেন ফ্যাল করে। অথচ লোকটার হাঁটুর বয়সে সে। কত বড় তার বয়সের ব্যবধান, 10-12 বছর তো হবেই। সেখানে ওনার দিকে তাকানোটাও পাপ। তবুও নির্লজ্জ চোখ দুটি মাঝে মধ্যে ওনার প্রকাশিতব্য সৌন্দর্যে মোহিত ও আকৃষ্ট হয়ে পড়ে। এভাবে চললে হবে না। এটা তার একটি ভয়ঙ্কর রোগ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বয়সটা কিশোরীদের সবচেয়ে খারাপ বয়স। তাই চোখ কান খোলা রেখে সাবধানে চলা উচিত কর্ম। কত মানুষকে তো ভালো লাগে, তাই বলে কি সবাইকে সে ভালোবাসবে? না, এটা মন্ত্র মোহ ত্যাগ করা বাধ্যতামূলক। 2 দিন পর এই অস্থিরতা কেটে যাবে। আজগুবি কথার মধ্যিখানে আকস্মাক ফুটবল এসে পড়ল ঠিক মেন রাস্তায়, ঠিক ওর পায়ের সম্মুখ বরাবর। 2 পা পিছিয়ে যায় ও। বলের থেকে ভেজা কাদা মাটি সাদা সালোয়ারে ছিটকে এসে লেগেছে। খানিকটা বিরক্ত লাগলো, তবু মৌনতা অবলম্বন করা বাঞ্ছনীয়। সালোয়ারের দিকে তাকিয়ে ও মুখটা তিমির বানিয়ে রাখে। হাতে নেই টিস্যু, না আশপাশ কোনো পুকুর আছে। পুকুর থাকলে বড্ড উপকার হতো, ভেজা মাটি ধুয়ে ফেলতে অত্যন্ত সক্ষম হতো। কিন্তু এখন এই অবস্থায় স্কুলে গেলে তার সমবয়সীরা হাস্যকর নাট্যমঞ্চ বানাবে। চোখ খিচিয়ে কতক্ষণ ওভাবে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। গোলাল্লু, বলটা ছুঁড়ে মার।
চিন্তান্বিত মুখশ্রী নিয়ে তৎক্ষণাৎ আকস্মিক চোখ তুলল। মাঠের ঠিক মধ্যিখানে সিনা টান টান করে দাঁড়িয়ে আছে স্বাধীন। এইটাকে তখন তার চোখে পড়েনি। স্কুলে না গিয়ে ফুটবল খেলে, আজ বাড়ি শুধু একবার যাক, আমার কাছে সোজা নালিশ মাস হবে, জনমের তরে মার খাওয়াবে ভাবলো। অমন করে দেখছিস কি, বলটা মার। পাখি চেঁচিয়ে বলল, স্কুলে না গিয়ে বল খেলছিস, দাঁড়া, আমার কাছে স্কুল ছুটি হলে সেই নালিশ বসাবো। যা করার করে নিস, এখন বলটা সুর। না বেশি হাঁপাতে হাঁপাতে ঘরমক্ত শরীর নিয়ে মেন রোডের পাশে চিত হয়ে শুয়ে পড়ল। পাখি একটু মনোদ্বিধা নিয়ে পিছিয়ে গেল। ঘাম আর কড়া পারফিউমের ঘ্রাণ দুটো মিলে একাকার হয়ে অদ্ভুত এক ঘ্রাণের সংমিশ্রণ তৈরি করেছে, যা অদ্ভুত থেকে ওর নাসারন্ধ্রে। লোকটা চোখ বন্ধ করে খানিকটা সময় মৌনতা ভূমিকা পালন করে। হঠাৎ উঠে বসলো। বনবান দেহের পুরুষটি ওর দিকের তীক্ষ্ণ সুচালো দৃষ্টি তাক করিয়ে রাখে, যেন তার পাকা ধানে মই দিয়েছে। বজ্জাত লোক একটা। অমন ধারালো দৃষ্টি পাখির বুকের অভ্যন্তরে গিয়ে তীরের মতো বেঁধে সে চরম বিরক্ত হলো। আশ্চর্য, অমন শকুনের মতন তাকিয়ে আছে কেন উনি? দেখলেও ভয় লাগে, যেন ভেতরটা পাঠ্য বইয়ের ন্যায় পড়ে ফেলবে। নাফ দু হাত মেলে লম্বা আলসেমি দেয়। হামি দিতে দিতে নিটোল বদনে বলল, বলটা মারতে তোর এত শক্তি খরচ করতে হচ্ছে কেন রে পাখি? না পারলে সর, বল দে, আমি নিয়ে যাচ্ছি। পাখির আত্মসম্মানে মহা বড় আঘাত হানল। সামান্য একটা বল নিয়েও উনি ওকে খোঁচা দিতে ছাড়ছে না। কত বড় নির্লজ্জ লোক! খোঁচা মারাটা যেন এখন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। সে কি বল খেলতে পারে না? প্রাইমারিতে যখন ছিল তখন তারা মেয়েরা কত ফুটবল খেলতো। আজ সে বল মারবে এবং বল মেরে একদম একটার মাথা ফাটিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। গাছের সঙ্গে স্কুল ব্যাগ ঝুলিয়ে রাখলো। দু পা জামা হাঁটু পর্যন্ত উঠিয়ে বল মারতে উদ্ধৃত হলো। নাভ ভ্রু উঁচিয়ে ওর হাবভাব দেখতে ব্যস্ত। পরক্ষণে গা ছাড়া ভাব নিয়ে উঠে রাস্তার পাশে বসলো। তখনই পাখি বল ছোড়ে। আশ্চর্যের বিষয় হলেও বল তো গেলই না, উল্টো তার জুতো খুলে স্বাধীনের মুখের ওপর গিয়ে আছড়ে পড়লো। স্বাধীন জুতা হাতে তুলে কটমট করে বলে, গোলালুর বাচ্চা, আর কিছু মারার মতন পেলি না? জুতাটাই মারতে হলো, তাও আবার মুখের উপর। বল মারতিস, তবুও নিজের ইজ্জত অবশিষ্ট থাকতো কিছু। পাখি আঙুল তুলে শাসালো। খবরদার, কথায় কথায় গোলালু বলবি না। তুই কি, হ্যাঁ, কুমড়া পটাশ একটা, হায় আর গরুর মতন ফুলে। স্বাধীন ছেঁড়া জুতা ছুঁড়ে পাখির দিকে মারল। পাখি অতি দ্রুত পাশ কাটিয়ে সরে গেল। জুতা গিয়ে নাভ ভাইয়ের গায়ের ওপর পড়ার আগে তিনি ক্যাচ ধরে নিলেন। নাভ পাখির হাতে জুতা ধরিয়ে দিল। যাই স্কুলে, তবু দু ভাই বোনে ঝগড়া করিস না। অসহায় চোখে ছেঁড়া জুতা হাতে নিয়ে পাখি ফ্যালফ্যাল করে কতক্ষণ চেয়ে থাকে। স্বাধীন মাঠের মধ্যেই হাসতে হাসতে গড়াগড়ি খায়। ওকর মা ঢেকি তোরে দিয়ে কোনো কামই হইব না। যা যা, স্কুলে যা। না ভাই, বলটা আপনি নিয়ে আসেন। পাখি নাক ঘষে, পরপর নাক টেনে ভাবে, এত বড় কথা, সামান্য একটা বল মারতে পারবে না সে? মার ইজ্জত কিছু থাকবে না রে পাখি, এটা তোর ইজ্জতের বিষয়। ও জুতা খুলে এবার ডান পা উঁচিয়ে বল মারল। বল তো গেল, সঙ্গে পাখিও পিচ ঝালাই করা রাস্তার ওপর উল্টে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গগনচুম্বী আর্তনাদে উৎকর্ণ ধরিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে সকলে হতবিহলতায় বেকুব হয়ে গেল। স্তব্ধ নিরুত্তেজতা বাদ দিয়ে চোখে মুখে তীব্র মর্মাহত প্রকাশ ঘটায়। ঘটনাটি মস্তিষ্কে ঢুকতে টাইম নিল। ততক্ষণে পাখি ডান হাত ছিলে গেছে, পায়ে বেশ জোর দিয়ে ব্যথা পেয়েছে। বিন্দু মাত্র নড়াচড়া করার মতন শক্তি পায় না শরীরে। ভালো করে দেখে পায়ে কঠিনভাবে কাজ ঢুকেছে। এটা আবার কোথায় ছিল? কাজটা বেশি একটা বড় ছিল না। ও টান মেরে যখন বের করলো, রক্ত গলগলিয়ে বের হলো। নাভ ছুটে এলো। সুইট পটেটো, ঠিক আছিস? পাখি অসহনীয় ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রাখে। নড়াচড়ার শক্তিটাও হারিয়ে ফেলে। মুখটা ব্যথার প্রভাবে নীলচে হয়ে আসে। নাফের খারাপ লাগলো। স্বাধীন নিখিল দ্রুত ছুটে আসে। গোলালু, ঠিক আছিস? পাখি কিচ্ছু বলতে পারল না। পা দেখিয়ে হুহু করে স্বাধীনের গলা ধরে কেঁদে দিল। স্বাধীন নিরুত্তর। বনে ক্রন্দনরত করুণ মুখটা দেখে ব্যথা উপলব্ধি করতে পারছে কিছুটা। সহসা মেয়েটা ব্যথা না পেলে কাঁদে না। যত সারাদিন দুজনের সাপ নেউলে লেগে থাকুক, দিন শেষে তারা একই মায়ের গর্ভের সন্তান, আপন ভাই বোন। বোনের কষ্ট দেখে স্বাধীনের বুকটা কেমন যেন করে উঠল। স্বাধীনকে ধরে পাখি উঠতে চায়, পারে না। পায়ের ভারসাম্য রাখা কষ্টসাধ্য। বেশ ঘটা করেই পায়ে ব্যথা পেয়েছে বোঝা গেল। আরেক পায়ের নখ উঠে গেছে।
নাফ কোথা থেকে বুচি লতা পাতা এনে 2 হাতের তালুতে ঘষে তার রস বের করে পাখির ক্ষতস্থানে রক্ত বন্ধ হওয়ার জন্য প্রয়োগ করে। পাখি গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। আল্লাহ গো, আমার জইলা গেল। নওয়াব ভাই, বুচি লতা সরান, আমার কষ্ট হচ্ছে। মেয়েটার আর্তনাদ তার হৃদয়ে সহ্য হয় না, রক্তক্ষরণ হয়। কেন বোঝে না পাগলিটা? ওর আর্তনাদ তার অন্তরে মেঘ ঢেকে আনে। এমন বেখেয়ালি হলে চলে? একটু সাবধানতা অবলম্বন করলে কি হতো? এমন কেন মেয়েটা? একটু সচেতন হয়ে চলাচল করবে তা না, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। নিজের একটু খেয়ালও রাখবে না। মুখে বলল, একটু সহ্য কর, রক্ত বন্ধ হয়ে যাবে। পাখি কোনো কথা শোনে না, চোখের বাঁধ ভেঙে যায়। কতটা ব্যথা পেয়েছে ওর মুখ দেখেই আন্দাজ করা যায়। তার উপর কাঁচা একটি নখও উঠে গেছে। 2 চোখে কিশোরীর রাজ্যের অশ্রু টালমাটাল। ফোলা ফোলা গাল দুটি অশ্রুতে চুপচুপে ভেজা। পুরুষালী খসখসে হাত দুটি পাখি টান মেরে তার পা থেকে সরাতে চায়, কিন্তু অমন পুরুষ শক্তির সঙ্গে কুলিয়ে পেরে ওঠে না। লোকটা যেন সর্বশক্তি দিয়ে তার ব্যথাস্থানে ফের আঘাত করছে। পাখি হেঁচকি দিয়ে ওঠে। আপনি অনেক নিষ্ঠুর নওয়াব ভাই, বুচি লতা একটু সরান। উনি পাখির কোনো কথোপকথন শোনে না। ওভাবেই ওকে আচমকা করে তুলে নিখিলদের বাড়ির কাছাকাছি থাকায় সেখানে নিয়ে যায়। মুস্কান ঘর ঝাড়ু দিচ্ছিল। নওয়াফের কোলে পাখিকে দেখে তার হাত থেকে ঝাড়ু পড়ে যায়। বুকটা আকস্মিক অকল্পনীয় ভয়ে ধক করে ওঠে। ওইদিকে পাখির পা রক্তাক্ত, মনের ভেতর হাজারো কল্পনা জল্পনা। কাঁপা কাঁপা মুখে জিজ্ঞেস করে, পাখি কি হয়েছে? ফুটবল মারতে গিয়ে উষ্টাকে পড়ে হাত পা ছিলে আসলো, একটা নখও উঠে গেছে, আরেক পায়ে কাজ ঢুকিয়ে এসেছে। নওয়াব পাখিকে খাটের ওপর বসিয়ে দেয়। মুস্কানকে বলে, ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। মুস্কান চুপচাপ বক্স এনে দিল। তুলার মাথায় স্যাপলন লাগিয়ে দক্ষ হাতে বিজ্ঞ লোকের মতন রক্ত পরিষ্কার করতে লেগে পড়েন তিনি, যেন এটা খুব সহজ ও দৈনন্দিন কাজ। অথচ সে ডাক্তার কিংবা নার্স নয়। পাখি বাধা প্রদান করে, তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করেন। কতটা তখন গভীর না দেখা গেলেও এখন অনেক গভীর মনে হচ্ছে। ওইদিকে পাখি কিছুতেই নাও ভাইকে স্যাপলন লাগাতে দিচ্ছে না, বলছে মুস্কান আপু করে দেবে। নাফও নাচর বান্দা, উঠছে না, বসেছে জায়গা ঘিরে। নাও পাখির পা টেনে আরেক পা স্বাধীনকে ধরে রাখতে বলল। স্বাধীন চুপচাপ দায়িত্ব পালনে লেগে পড়ে। পাখি নওয়াব ভাইয়ের হাত থেকে পা বারবার সরিয়ে নিচ্ছিল, যার কারণে এক প্রকার বিরক্ত হয়ে নওয়াব ওর ডান গালে চড় দিয়ে বসল। মুহূর্তের মধ্যে পাখি কিংকর্তব্যমূর হয়ে পড়ল। আকস্মিক রাগান্বিত শরীরে ওনার থেকে পা টেনে সরিয়ে আনলো। কাউকে সে ব্যান্ডেজ করতে দেবে না। বেশ রেগে চেঁচিয়ে বলে উঠল, নাওর কপলদয়ে চেপে ক্রোধন্বিতে হিসিস করে। কিছুতেই রাগা যাবে না, তার রাগ উঠলে রণক্ষেত্র হয়ে যাবে। তখন সামনে বসা নারীটিও কি হয় ভুলে যাবে। এরপরে চর থাপ্পড় গুটি কয়েক বসিয়ে দিতে পারে। মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে। শরীরের সমস্ত রাগ যেন দেহ হতে বেরিয়ে আসতে চাইছে, তবুও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রয়াস চালায়। শীতল গলায় বলে, এইদিকে আয় পাখি। কেন? আর একটা চর খেতে? চর দিব না, আয়। আপনি কেন আমার পা ব্যান্ডেজ করবেন? কি হন আপনি? আমার কোন নিকট আত্মীয়? কোনো নিকট আত্মীয় নন, তবুও সব বিষয়ে নাক গলাতে চলে আসেন। আমার আপন ভাই আছে, খালাতো ভাই আছে, বোন আছে, তারা ব্যান্ডেজ করে দেবে। আপনার কোনো অধিকার নেই আমার শরীরে হাত দেওয়ার। কত বড় মুখের ওপর অপমান করে দিল। তার শরীরে নাকি নাওয়াফের হাত দেওয়ার কোনো অধিকার নেই। মেয়েটা আদৌ জানে কি বলছে, কাকে বলছে? এক প্রেমিক পুরুষের হৃদয় ভেঙে দিচ্ছে। ক্রোধের বশে জ্ঞানহীন মস্তিষ্কে কি বলছে নিজেই জানে না। এর জন্য একসময় আফসোস করতে হবে। তবে কথাগুলি পুরুষালে অভ্যন্তরে গিয়ে ধারালো ছুরির ন্যায় ঠিকই আঘাত হানল। তবুও নওয়াব তার ভাবভঙ্গি পরিবর্তন করেনি, বুঝতে দেয়নি ভেতরে বহা কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা। তিনি চোখ মুখ স্বাভাবিক রেখে চিবিয়ে চিবিয়ে বলে, সময় বলে দিবে আমি কে হই, এখন আয়। না, যাব না, নিখিল ভাই করে দেবে। নিখিল কেন? এখানে কারো সাহস হয়নি যে আজ তোর পায়ে ব্যান্ডেজ করে দেওয়ার? ব্যান্ডেজ করলে আমার হাতে করবি, নয়তো সারাদিন এভাবে পড়ে বসে থাকবি, বেয়াদব। পাখি তবুও নড়ে না, সে তার কথায় অটল। দুজনেই যেন ঘাড় তারা। পাখি খাটের এক কোনায় গুটি গুটি মেরে বসে আছে। রক্তে বিছানা চাদর ভিজে যাচ্ছে, তবুও মেয়েটা নিজের কথাই অবিচল। নাও কপাল 2 আঙুল দিয়ে চেপে ধরে ঘষে, ভাবে কিছু একটা। ওদের চিল্লাচিল্লিতে ইচ্ছের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আতঙ্ক মাখা মুখশ্রী নিয়ে দ্রুত ছুটে আসে সে। কি হয়েছে এখানে? নাও রসিকতাপূর্ণ পুরন্ত কণ্ঠে বলল,
শুটিং হচ্ছে শুটিং, দেখবি? ইচ্ছের আগ্রহ বাড়ল। শুটিং? কেমন শুটিং? হাতের ইশারায় নাওফ ইচ্ছেকে ডাকে। পাখিকে গিয়ে বিছানার উপর চেপে ধরবি। পাখি আঙুল তুলে শাসালো। খবরদার ইচ্ছে, তুই আসবি না। নাফ ওর কথা শুনল না। বিছানার উপর উঠে ওর পা নিজের এক পায়ের নিচে চেপে ধরল আর অপর পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করতে লাগলো। পাখি নখ দিয়ে খামচে দিল ওনার পায়ে। এরপরেও লোকটা ছাড়েনি। ক্ষতস্থানে ব্যান্ডেজ মলম লাগিয়ে তারপরে উঠল।